আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে রয়েছে সঞ্চালনায় আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার এবং সমস্যা কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলার, সমাধান খোঁজার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটু আবাসন খাত নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কিন্তু আবাসন খাত। লক্ষ মানুষের কর্মসংস্থান যদি আমরা বলি, বিনিয়োগ এবং নগর উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত এই খাতটি এখন চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, বিশেষ করে যদি বলি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, এর প্রভাব পড়েছে জ্বালানি ও নির্মাণ সামগ্রীর বাজারে। ফলে বেড়ে গেছে রড, সিমেন্ট, পাথর সহ প্রায় সব কাঁচামালের দাম। একই সঙ্গে যদি বলতে চাই, মূল্যস্ফীতি এবং আয় কমে যাওয়ায় সাধারণ মানুষ ফ্ল্যাট কেনা থেকে সরে দাঁড়াচ্ছেন, এমনকি অনেকেই কিন্তু আগের বুকিংটাও বাতিল করছেন। এই প্রেক্ষাপটে সদ্য নির্বাচিত রিহ্যাবের নতুন নেতৃত্বের সামনে বড় প্রশ্ন, কিভাবে এই সংকট কাটিয়ে উঠবে আবাসন খাত, ডেভেলপারদের প্রত্যাশা কী এবং সাধারণ মানুষের জন্য আবাসন কিভাবে আবার সহজলভ্য হয়ে যাবে, এসব নিয়েই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং বরাবরের মতো আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ড্রিমওয়ে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম রাজ। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই আপনার মাধ্যমে আমাদের এটিএন নিউজের যারা দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 1433। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে বৈশ্বিক অর্থনীতি একটি চ্যালেঞ্জের মুখে আছে। বিশেষ করে আমেরিকা ইরান যুদ্ধের ফলে আমাদের জ্বালানি তেলের যে দাম বেড়েছে এবং এটার একটা অপ্রতুলতা রয়েছে। সব কিছুকে মিলিয়ে যদি আমরা বলি যে আমাদের অর্থনীতির জন্য জ্বালানি একটি বড় একটি অংশ বহন করে, তো সেটার যখন আমাদের দাম বৃদ্ধি হয় বা সেটার সাথে সাথে কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালস, নট অনলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, একটা দামের উপর প্রভাব পড়ে। এক্স্যাক্টলি, আমাদের নিত্য নৈমিত্তিক যে বাজার সেটাও কিন্তু অনেক বেশি ওটার উপরে নির্ভর করে। তো সেই জায়গা থেকে মানুষ যখন তার রেগুলার লাইফ থেকে মূল্য বৃদ্ধির এই যে মূল্যস্ফীতির চাপে পড়ে, তখন আসলে তার জন্য যে কোনো ডিসিশন নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর আপনি জানেন যে রিয়েল এস্টেট সেক্টর বা আমাদের আবাসন খাত, এইটা আসলে রেগুলার আমাদের চাহিদা না। এটা আমি বলবো যে এটা হাই এন্ড একটা প্রোডাক্ট। এটার প্রাইস বা এটার ভ্যালু তার প্রত্যেকটা মানুষের জন্য অনেক বড় সিদ্ধান্তের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আমরা আসলেই খুব চ্যালেঞ্জের মুখে আছি। বলছিলাম যে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, পাশাপাশি যদি ভূ রাজনৈতিক উত্তেজনার কথা বলি, আপনি বলছিলেন যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি আবাসন খাতে অনেকটাই প্রভাব ফেলছে, পাশাপাশি দাম বৃদ্ধির কথা বলছিলেন। একটু জানতে চাইবো যে ফ্ল্যাট বুকিং কমে যাওয়া এবং ক্যান্সেল হওয়ার প্রবণতা, এটা কতটা উদ্বেগজনক? প্রথমেই বলছি যে আমাদের দেশে এই রিয়েল এস্টেট সেক্টর বা আবাসন খাত বর্তমানে খুবই অস্থিরতা চলছে। মানুষের প্রথমে যেটা বলবো যে এটা একটা লাক্সারি প্রোডাক্ট। মানুষ লাক্সারি প্রোডাক্টে কখন যায়? যখন সে তার স্বাভাবিক জীবনে সেই স্বস্তি থাকে, সে তার নিয়মিত জীবনযাপনে হ্যাপি থাকে, তখনই কিন্তু সে একটা লাক্সারি প্রোডাক্টের চিন্তা করে। তো বর্তমানে যে অবস্থা, মূল্যস্ফীতি যেভাবে বেড়ে চলছে এবং জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষগুলো সন্দিহান যে আমরা যুদ্ধের যে ব্যাপারটা দেখছি সেটা 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি ছিল, কিন্তু আসলেই কোনো ফয়সালা হয়নি। তো যদি যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে জ্বালানি তেলের একটা ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারি, এক্স্যাক্টলি। সম্ভাবনা দেখা তো যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে যেটা হচ্ছে যে মানুষ একটি ভীতিকর পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, সে তার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। সেই জায়গা থেকে যারা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছেন, নিয়মিত যারা তাদের কিস্তিগুলো দিতে পারছেন না, তখন যখন আমরা আমাদের কনস্ট্রাকশনও আমাদের চালিয়ে নিতে হচ্ছে, আমরা যখন তাদেরকে তাদের সেই কিস্তির জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করতেছি বা আমরা আমাদের চাচ্ছি তাদের কাছে, তখন তারা কি করছে, না দিতে পেরে অনেক সময় অনেকে ফ্ল্যাট বুকিং ক্যান্সেল করতেছে, বা নতুন যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছিল তারাও তাদের সেই সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কথা কিন্তু আমরা বলছিলাম শুরুতেই। এই দাম বৃদ্ধির পেছনে কি আসলে শুধু আন্তর্জাতিক কারণটাকে আমরা দায়ী করব, নাকি দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনাও এক্ষেত্রে কিছুটা দায়ী? প্রথমে যদি বলি, আমাদের নির্মাণ সামগ্রীর একটা বড় ধরনের কাঁচামাল কিন্তু বাহির থেকে আসে। সো আমি সে জায়গা থেকে বলবো যে পরিস্থিতি অবশ্যই একটা বড় দায়ী। বর্তমান পরিস্থিতি, যুদ্ধ একটা বড় জায়গা দখল করে নিয়েছে এটার পিছনে। বাট আমাদের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনাও সরকার কাছে আমাদের চাহিদা আছে
যে যেহেতু আমাদের দীর্ঘদিন পরে আমরা একটা নতুন রাজনৈতিক সরকার পেয়েছি, রাজনৈতিক সরকাররা সাধারণত ব্যবসা বান্ধব সরকার হয়, সেই জায়গা থেকে তাদের কাছে বা রিহাবের যে নতুন নেতৃত্ব এসেছে, আমরা চাইবো যে বাজার ব্যবস্থাপনায় যদি আরেকটু মনোযোগী হওয়া যায় তাহলে হয়তো এই দ্রব্যমূল্য একটু নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডেভেলপার কোম্পানিগুলো সবচেয়ে বড় কোন সমস্যার মুখোমুখি একটু যদি বলেন? ক্যাশ ফ্লো, নাকি ব্যাংক ঋণ, নাকি বিক্রি কমে যাওয়া, কোনটা? আপনি একসাথেই আসলে তিনটা জিনিস কিন্তু একই সুতোয় গাঁথা। প্রথমে হচ্ছে ক্যাশ ফ্লো। আপনার হাতে, আপনিও ধরেন যে আপনি ঢাকা শহরে ভাড়া থাকেন, আপনার একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন রয়েছে, প্রত্যেকেরই আমাদের স্বপ্ন আছে নিজের একটা জায়গা। তো সেই জায়গা থেকে আপনার হাতে যদি ক্যাশ অ্যাভেলেবেল না থাকে, আপনি যে রেমুনারেশন বা স্যালারি পাচ্ছেন বা আপনার যে ইনকাম, সেটা দিয়ে যদি আপনার দৈনন্দিন লাইফের পিছনেই সেই টাকা খরচ হয়ে যায়, তাহলে তো আপনি ওই জায়গাটায় যেতে পারছেন না। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের ঋণের যে একটা আছে সুদের ব্যাপারটা, ইন্টারেস্টের ব্যাপারটা। আপনি যদি ব্যবসা করেন, যে আমি ধরেন কারওয়ান বাজারে একটা বিজনেস করি, যে আমি আজকে একটা ঋণ নিয়েছি, ওখান থেকে প্রফিট করে আজকেই আমি হয়তো একটা সুদ দিতে পারবো, কিন্তু আমাদের যে অ্যাপার্টমেন্ট, এইখানে কিন্তু ঋণের যদি সুদ বেশি থাকে তাহলে কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তারা আসলে ওইটা ভয় পেয়ে যায়, তাদের দ্বারা আসলে ওইটা কনফার্ম করা একটু কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে সুদ একটা বড় ব্যাপার। সুদের হারটা যদি 1 ডিজিটে রাখা যায় তাহলে হয়তো কাস্টমাররা আরেকটু সাহস পাবে আসলে এই দিকটাতে আগানোর জন্য। আচ্ছা, অনেক প্রকল্প কি মাঝপথে আটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে কিনা, এবং এই সংকটে ছোট ও মাঝারি ডেভেলপাররা কি বেশি ঝুঁকিতে রয়েছে কিনা? আপনি ঠিকই বলেছেন, এটা একটা দারুণ চ্যালেঞ্জিংয়ের বিষয় আসতেছে। কারণ হচ্ছে দেখেন, আমি গত মাসেও আমরা রডের মূল্য যদি বলি, এটা ৭৮ থেকে ৮০ হাজার টাকা টন ছিল, বাট এখন এটা ৯৮,০০০ টন, অলমোস্ট 20%-এর কাছাকাছি কিন্তু ক্রয় মূল্য বেড়ে গেছে। বাট আমরা যখন বিক্রয় করেছি 2 বছর আগে বা 1 বছর আগে অ্যাপার্টমেন্টগুলো যে একটা দামে, ধরেন এটা ১০,০০০ টাকা স্কোয়ার ফিটে আমি বিক্রি করেছি, যে কনস্ট্রাকশন কস্ট আমি ধরেছিলাম সেই কস্ট যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার জন্য দুটো চ্যালেঞ্জ। অন্যদিকে যারা নিয়েছেন তারাও ঠিকমতো সঠিক সময়ে তাদের কিস্তি পরিশোধ করতে পারছেন না, বাট আমার ওই সঠিক সময়ে কনস্ট্রাকশন চালিয়ে নিয়ে যাওয়াটা বিশেষ করে ছোট কোম্পানির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং এখনও পর্যন্ত যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, এটা যদি থামানো না যায় তাহলে সামনের দিনে এটাও হতে পারে যে অনেক অনগোয়িং কনস্ট্রাকশন প্রজেক্ট হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এবং ছোট কোম্পানিগুলো যাদের ব্যাকআপ ওভাবে তৈরি হয় নাই তাদের অনেকেরই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়তো বা হয়ে যাবে। সেটাই আমরা আশা করব, এই খাতটা আসলে আরো ভালো দিকে যাবে এবং সমস্যাগুলো থেকে সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর ফিরে এসে আমাদের আরও অনেক কিছু আসলে জানার আছে, সেই বিষয়গুলো নিয়ে জানবো। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। একটা বিরতির পরে আবারও ফিরে আসছে আমাদের অতিথিকে সাথে নিয়ে এই আলোচনায়। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের এই আলোচনায়। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা কথা বলছিলাম ড্রিম ওয়ে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম রাজের সাথে, কথা বলছিলাম সংকটে আবাসন খাত, এর সমাধান কোথায়। আচ্ছা, এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, বর্তমানে এটি একটু জনপ্রিয় একটা বিষয়, তাই ভাবলাম একটু সামনে আনি। ল্যান্ড শেয়ারিং সিস্টেমে প্রজেক্টের বিষয়টা একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে ল্যান্ড শেয়ারিং বর্তমানে একটি জনপ্রিয় সিস্টেমে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের দেশের যারা চাকরিজীবী বা মধ্যবিত্ত পরিবারের, তারা কিভাবে একটু কস্ট কমানো যায় সেই জায়গাটায় বরাবরই তাদের নজর থাকে। সেই জায়গা থেকে বলবো যে ল্যান্ড শেয়ারিং ইনভেস্টমেন্টটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের চাকরিজীবী, ব্যবসায়ী বা মধ্যবিত্ত পরিবারের মাঝে। সেটার প্রধান কারণ হচ্ছে, আপনি যদি ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে যান তাতে কি হবে, প্রথমেই আপনার জমিটা রেজিস্ট্রেশন হয় আমার নামে, আপনার নামে। যেটা হয় যে আমরা যখন স্কোয়ার ফিটে কোনো কোম্পানি থেকে কিনি, সেটাতে প্রথমে একটা বুকিং হয়, কিন্তু অনেক কোম্পানি সময় মতো ওটাতে বুঝিয়ে দিতে পারে না, রেজিস্ট্রি দিতে পারে না, একই অ্যাপার্টমেন্ট 2-3 জনের কাছে বিক্রি করে, যেটা ল্যান্ড শেয়ারিংয়ের সুযোগ কম। ল্যান্ড শেয়ারিং যখন আপনি কিনলেন, আপনি টাকা দিলেন, আপনার নামে জমিটা রেজিস্ট্রি হলো, তো এটা একটা ভালো, আপনার ইনভেস্টমেন্টটা সেফ। বাট আপনাকে যেটা নিশ্চিত করতে হবে যে ল্যান্ড শেয়ারিং অনেক কোম্পানি আছে,
নতুন যখন বাংলাদেশে একটা শিল্প ডেভেলপমেন্ট হচ্ছে, তখন যেটা হচ্ছে এখানে অনেক ভুইফোর কোম্পানিও কিন্তু আসতেছে। ইভেন যদি ধরেন আমার কোম্পানির ম্যানেজার ওরা গিয়েও কিন্তু কোম্পানি খুলতেছে, কিন্তু তাদের সেই ক্যাপাসিটি আছে কিনা, তারা সেই কনস্ট্রাকশন করার মতো তাদের সেই ক্যাপাসিটি থাকতে হবে, ম্যান পাওয়ার থাকতে হবে। যেমন যদি ধরেন আমি আজকে এই সেক্টরে প্রায় 10 বছর ধরে কাজ করছি, আমার বনশ্রী, বসুন্ধরা, আফতাবনগর, জলশ্রীতে আমরা ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে কাজ করছি। আমার যদি প্রায় 40টার মতো প্রজেক্টে অনগোয়িং চলতেছে, কনস্ট্রাকশন চলতেছে। আমরা দেশের সবচেয়ে নামকরা আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম, মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেবকে দিয়ে কাজ করাচ্ছি। আমরা প্রফেসর শামীম জেড বসুনিয়াকে দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন করছি। আমরা ফেয়ারফেস থেকে আধুনিক বিল্ডিং, যেটা মডার্ন বিল্ডিং করতেছি। তো আপনি যখন একটা ল্যান্ড শেয়ার কিনবেন, আপনাকে দেখতে হবে ওই কোম্পানির সেই সক্ষমতা আছে কিনা, আপনাকে সরাসরি ভিজিট করতে হবে। বিকজ অফ বর্তমানে অনেক কোম্পানি বেরিয়েছে যাদের কথার সাথে কাজের মিল কম, যারা আমাদের চেক করে নিতে হবে। রাইট, আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করতে পারেন, তাহলে ল্যান্ড শেয়ারিং খুবই ভালো একটা সিস্টেম। এই ওয়েতে আপনি মিনিমাম 30 to 40% কিন্তু কস্ট আপনি সেভ করতে পারবেন। বাট যেটা হচ্ছে যে এই অনেক কোম্পানি আছে আপনাকে ওই জায়গাটায় আপনাকে নিতে পারতেছে না, কারণ তাদের সেই সক্ষমতা নাই। তারা হয়তো একটা প্রজেক্টে 10টা শেয়ার ও 5টা বিক্রি করতে পারতেছে সঠিক সময়, যখন আর 5টা করতে পারতেছে না, বা একজন কাস্টমার যখন তার কনস্ট্রাকশনের সেই ইনস্ট্রুমেন্টটা দিতে পারছে না, তখন কিন্তু ওই প্রজেক্টটা আটকে যাচ্ছে। সো আপনাকে ওইটা জেনে বুঝে সঠিক এবং যে কোম্পানির এক্সপিরিয়েন্স আছে এই ধরনের কোম্পানি থেকে নিতে হবে। আপনি ধরেন যে আমরা কিন্তু বসুন্ধরাতে ওয়ান অফ দ্য পাইনিয়ার কোম্পানি, যারা হচ্ছে দীর্ঘদিন ধরে ল্যান্ড শেয়ারে কাজ করি। আমার বসুন্ধরা এ ব্লক থেকে এন ব্লক পর্যন্ত প্রত্যেক ব্লকে প্রজেক্ট আছে। এ ব্লকের মতো জায়গায় আমার 3টা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি। সো এই জন্য আমি বলবো যে আপনি একটু জেনে বুঝে কেনেন। বাট ল্যান্ড শেয়ার প্রজেক্ট ভালো। কাস্টমার যারা আছেন, যারা এই বিষয়টাতে এগোবেন, তারা নিশ্চয়ই ইনফোটা চেক করে নেবেন, যাতে করে তাদের কোনো রকমের ঝামেলায় পড়তে না হয়। যেহেতু নতুন একটি শিল্প এসছে, সেটাতে অনেক ভুইফোর কোম্পানি এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে একটু আমাদের সচেতনতাটা জরুরি। আচ্ছা, এবার একটু কথা বলতে চাই রিহাবের বিষয় আর কি। রিহাবের নতুন নেতৃত্বের কাছে ডেভেলপারদের প্রধান চাওয়াটা আসলে কি থাকবে? নীতি সহায়তা, কর রেয়াত, নাকি ব্যাংকিং সুবিধা? আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাই যারা নির্বাচিত হয়েছেন। অ্যাকচুয়ালি রিহাব হচ্ছে আমাদের আবাসন খাতের অভিভাবক, গার্ডিয়ান। সো তাদের কাছে আমাদের চাওয়া অনেক। যেমন আমরা ব্যবসায়ী হিসেবে তাদের কাছে চাওয়া আছে, তেমনি আপনারা যারা ক্রেতা আছেন বা যারা ক্রেতা আছে তাদেরও চাহিদা অনেক, যাতে তারা সঠিকভাবে এটা করতে পারে। যেমন যেটা হয়েছে গত 4 বছরে আমাদের আবাসন খাতের একটা বড় অস্থিরতার কারণ হচ্ছে আমাদের যে ফার চেঞ্জ হয়েছে, বা আমাদের রাজুক থেকে যে আমাদের নীতিমালাটা যেটা হয়েছে, সেই নীতিমালার জায়গা ড্যাপ কারেকশনের জায়গায় একটা বড় অস্থিরতা চলছে। যে আমরা প্রতি বছর পর পর নতুন করে নিয়ম চেঞ্জ হচ্ছে, কারেকশন হচ্ছে, যেটা আমাদের এই খাতে একটা অস্থিরতা তৈরি করেছে। ধরুন যে আমরা গত বছরও যেটা ছিল যে একটা 20 কাঠায় ব্লক ডেভেলপমেন্ট করা যেত, ওখানে প্রায় 40টার অধিক অ্যাপার্টমেন্ট হতো। তো এখন আবার কি হয়েছে, নতুন নীতিমালা এই ব্লক ডেভেলপমেন্টটা 30 কাঠায় চলে গিয়েছে। এখন যারা 20 কাঠায় ল্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য ব্লক ডেভেলপমেন্ট ওয়েতে তারা প্ল্যান করেছিল, তারা কিন্তু অলরেডি হতাশ হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এইভাবে যদি প্রতিদিন ফার চেঞ্জ হয়, নিয়ম চেঞ্জ হয়, তাহলে কি হবে, আমাদের মতো একটা দেশে যেখানে ল্যান্ড খুব লিমিটেড, আমরা অনেক মানুষ, আমাদের আসলে একটা স্থায়ী নীতিমালা দরকার। তো আমি রিহাব নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এদিকে মনোযোগী হন। যেহেতু আমাদের নতুন একটি সরকার এসেছে, একটি রাজনৈতিক সরকারে, সেখানে ব্যবসায়ীরা থাকেন, রাজনীতিবিদরা থাকেন। সো তাদের দক্ষতা দিয়ে যদি নতুন একটা নীতিমালা স্থায়ীভাবে করা যায় এইদিকে, আর মূল্যস্ফীতির যে ব্যাপারটা আছে সেটা তো থাকবেই। কর রেয়াত আসলে এটা অনেক বড় বিষয়, সরকারের বিষয়, তারা নিশ্চয়ই আলোচনা করবেন যে কিভাবে এটার সমাধান করা যায়। আরেকটা বিষয় হলো যে তারা অবশ্যই যেটা করবেন যে আমাদের যারা ব্যবসায়ী আছি, আমাদের ভিতরে যে ঐক্য দরকার, সেই ঐক্যটাকে তারা ধরে রেখে সরকারের সাথে সেই আলোচনার মাধ্যমে আমাদের আবাসন খাতকে সাধারণ মানুষের কাছে যাতে আরও কাছে নিয়ে যাওয়া যায়, মানুষ যাতে ব্যাংকিং যে ইন্টারেস্টটা সেটা যাতে 1 ডিজিটের ভিতরে থেকে সে তার স্বপ্নের অ্যাপার্টমেন্টটা নিতে পারে, সেই লক্ষ্যে তারা নিশ্চয়ই কাজ করবেন। আচ্ছা, নির্মাণ খাতে স্বচ্ছতা এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন যে কমিটি, তারা কি ভূমিকা রাখতে পারে? পাশাপাশি এটাও একটু জানতে চাইবো যে আবাসন খাতকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকার কি ধরনের নীতিগত সহায়তা দিতে পারে, আপনার কি মনে হয়? প্রথমেই সরকারের যে জায়গাটা কাজ করার ওয়ে আছে সেটা হচ্ছে যে আমাদের যে রাজুক আছে, রাজুকের নীতিমালাতেই তো আমরা ভবন নির্মাণ করি। সেই জায়গাটায় যে আমাদের ভবন নির্মাণের এই যে নীতিমালাটা, আমি যেটা অলরেডি বলেছি, এখানে একটা স্থায়ী নীতিমালা দরকার, যেটা হয়তো নেক্সট 20 ইয়ার্স কাজ করবে, 30 ইয়ার্স কাজ করবে, এরকম একটা স্থায়ী নীতিমালা এখানে একটা বড় জায়গা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে যারা মধ্যবিত্ত পরিবার, যারা অ্যাপার্টমেন্ট কেনে, ওনাদের যে ঋণের ব্যাপারটা থাকে, সুদের ইন্টারেস্টের যে ব্যাপারটা, ওই জায়গাটাতে সরকার যদি একটু আমাদেরকে ওই জায়গাটা আনতে পারে যে অন ডিজিটে নির্মাণ খাতের ঋণ পাওয়া যাবে, এইটা একটা বড় কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমার কনস্ট্রাকশন মান নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেটা রাজুক যদি একটা বড় ভূমিকা রাখে, যে এখন যেমন ম্যাক্সিমাম
কোম্পানিগুলো যেহেতু আমাদের ফার কমে গেছে, অনেকেই কিন্তু ভায়োলেশন করতে চায়, যে জায়গাটা রাজুক থেকে অনুমতি পায় তার চেয়ে বাড়িয়ে করতে চায়। অনেক সময় এটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, এই জায়গাগুলোতে এই প্রতিযোগিতাটা তৈরি হয়েছে এবং এখনো চলছে। চলছে। তো এই জায়গাগুলো সরকারের নিয়ন্ত্রণ করতে হবে, এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা, এইটা আমাদের মান নিয়ন্ত্রণ, বাংলাদেশের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অলরেডি আমি বলবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের, আমাদের রড সিমেন্ট খুবই ভালো মানের। সো সেই জায়গাটা আর একটু যদি নিয়ন্ত্রণ করে ধরে রাখা যায়, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এই আবাসন খাত আরও বেশি সাফল্য পাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। আচ্ছা, দীর্ঘমেয়াদী এই খাতকে স্থিতিশীল করার ক্ষেত্রে কি ধরনের সংস্কার প্রয়োজন? সংস্কার যেটা দরকার সেটা হচ্ছে যে সবাইকে এই নীতিমালার ভিতরে নিয়ে আসা এবং বাধ্য করা, যে একজন ক্লায়েন্ট যখন আসতেছে, একজন তার সারা জীবনের যে সঞ্চয়, তার যে ইনকামের যে জায়গাটা, সেটা দিয়ে সে একটা স্বপ্ন বুনতেছে, একটা আবাসন। তো অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে, অনেক কোম্পানির এই তারা ভুইফোড় কোম্পানি বা অনেক বড় কোম্পানিও সঠিক সময়ে কিন্তু তার যে প্রোডাক্টটা সেটা ডেলিভারি দিতে পারছে না, যেটা দীর্ঘমেয়াদী কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আস্থাহীনতায় ভুগতেছে। তো এই জায়গাটায় সরকারের নীতিমালা যে সকল কোম্পানিকে অন্তত যে তাদের মিনিমাম ইনলিস্টেড হইতে হবে, যেটা রিহাবের আন্ডারে হইতে পারে, যে করে তাদেরকে নীতিমালার মাধ্যমে তাদেরকে বাধ্য করা যে তুমি কাস্টমারের এখানে একটা স্বার্থ যাতে রক্ষা হয়, সেই জায়গাটা নিয়ে সংস্কার করা যেতে পারে, কাজ করা যেতে পারে। আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনার কথার মাধ্যমে অনেক কিছু জানা গেছে এবং খুব সুন্দর আলোচনা আপনি করেছেন। অনেক ধন্যবাদ, আমাদের এই আয়োজনে আপনি এসেছেন। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন নিউজের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জি, আপনিও সুস্থ থাকুন এই কামনায়। দর্শক, শুনছিলেন আপনারা, আবাসন খাত কিন্তু শুধু এটি একটি ব্যবসা নয়, এটি মানুষের মৌলিক চাহিদার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে অর্থনৈতিক চাপে এবং এই খাত যখন একটা অস্থিরতা বা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের যেটা প্রয়োজন, সমন্বিত উদ্যোগ নেয়ার। সরকার, ডেভেলপার এবং আর্থিক প্রতিষ্ঠান সবার সম্মিলিত পদক্ষেপটাই কিন্তু আমাদের প্রয়োজন। সঠিক নীতি সহায়তা, স্বচ্ছতা এবং বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে এই সংকটকে আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং এটা সম্ভব। আর নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশার জায়গাটা থাকবে, তারা যেন শুধু ডেভেলপারদের স্বার্থ নয়, সাধারণ মানুষ যারা আছেন তাদের আবাসন নিশ্চিত করার দিকেও সমানভাবে গুরুত্ব দেন। কারণ একটি স্থিতিশীল আবাসন খাত মানেই কিন্তু একটি স্থিতিশীল অর্থনীতি এবং একটি নিরাপদ ভবিষ্যৎ, নিরাপদ অর্থনৈতিক অবস্থা। আপনাদেরকে আজকের আলোচনায় আপনারা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকার জন্য। ধন্যবাদ, সবাই সাথেই থাকবেন।